দেখো তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, তোমাদের এই মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের ক্ষেত্রে কিন্তু আমি অসংখ্য অসংখ্য তোমাদের মক টেস্ট দিয়েছি, লাইভ ক্লাস। তো এছাড়াও কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ এসসিকিউ সেগুলো তো আমি সাজেশন দিয়েছি, ব্রড কোশ্চেন সাজেশন দিয়েছি। তো আজকে তোমাদের এই মুহূর্তে আমি তোমাদের সামনে কিন্তু মাধ্যমিক ভূগোলের 3 নম্বরের যে কোয়েশ্চেনগুলো হয়, 3 নম্বরের ভূগোলের যেই কোয়েশ্চেনগুলো হয় সেগুলো উত্তর সহ গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি উত্তর সহ। দেখো 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে হাজির, 5টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। এই 5টি গুরুত্বপূর্ণ মধ্যে থেকে দেখো একটি কোশ্চেন অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখো এখানে রয়েছে তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ ভূগোল, আর ভূগোলে রয়েছে দেখো মাধ্যমিক। এই মাধ্যমিকে রয়েছে তোমাদের দেখো সাজেশন 2025 টেস্ট এবং ফাইনাল। এই টেস্ট এবং ফাইনাল দুটি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই কার্যকর হতে চলছে আজকের ভিডিওটি। তো দেখো সাজেশন মার্কস রয়েছে তোমাদের 3, আর এখানে রয়েছে দেখো তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেনটি দেখো 3 মার্কসের। এখানে রয়েছে দেখো ভিভিআই এবং ট্রিপল স্টার। বলা হয়েছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো, অথবা পরীক্ষা বলতে পারে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো আলোচনা করো। একই কোশ্চেন। দেখো আমাদের পৃথিবীতে যত নদী আছে সমস্ত নদীতে কিন্তু কোনো নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না, মানে সমস্ত নদীতে গড়ে ওঠে না। বদ্বীপ গড়ে তোলার জন্য বা গড়ে ওঠার জন্য একটি অনুকূল পরিবেশ দরকার, একটি সুইটেবল একটা এনভায়রনমেন্ট দরকার। এছাড়া কিন্তু তোমার মানে ওই নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ গড়ে উঠতে পারবে না। তো বদ্বীপ গড়ে ওঠার জন্য কোন কোন অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো দরকার একবার আমরা দেখে নেই। দেখতে ক্ষতি কি এবং শুনতেই বা ক্ষতি কি, শুনে নাও, দেখবে পরীক্ষার সময় লিখতে পারবে। দেখো এখানে প্রথমে রয়েছে পলিমুক্ত। দেখো ফার্স্ট পয়েন্ট রয়েছে পলিমুক্ত। দেখো এক্সট্রিমলি সরি পলিযুক্ত। দেখো এই পলিযুক্ত থাকতে হবে, পলিমুক্ত থাকলে তো কোনো বদ্বীপ তৈরি হবে না, পলিযুক্ত থাকতে হবে। যে কোনো বদ্বীপ গড়ে ওঠার ক্ষেত্রে তার দরকার ম্যাটেরিয়ালস এর মধ্যে পলি। এই পলি না থাকলে কিন্তু কোনো বদ্বীপ গড়ে উঠতে পারবে না। সুতরাং দেখো বদ্বীপ গড়ে ওঠার অন্যতম প্রধান শর্ত হলো পলিযুক্ত নদী। দেখো এখানে বলা হয়েছে পলল রাশির পরিমাণ অনেক বেশি বেশি হতে হবে, তাহলে কিন্তু সমুদ্র গর্ভে ধীরে 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 পলি সঞ্চয় হয়ে বদ্বীপ গড়ে উঠবে। বোঝা গেল? এটুকু লিখলেই কিন্তু এরা। এরপরে আমি তোমাদের দেব কোনটি বলতো, রয়েছে সেকেন্ড পয়েন্ট রয়েছে নদীর দীর্ঘ, মধ্য এবং নিম্ন প্রবাহ। দেখো একটা নদীর যদি উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি এই 3টি প্রবাহ যদি হয় তাহলে বদ্বীপ গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু একটা আদর্শ অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। যেমন আমাদের গঙ্গা নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি রয়েছে, তাই এই গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার ক্ষেত্রে কোনো প্রতিকূলতা আর থাকলো না। তো দেখো এই যে বদ্বীপ গঠনের ক্ষেত্রে নদীর গতিপথে দীর্ঘ হতে হবে, মানে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এই গতিগুলো যদি থাকে তাহলে সেই নদীতে কিন্তু পলি সঞ্চয়ের পরিমাণ বাড়বে, বদ্বীপ গঠনে সহায়ক হবে। উপনদী। দেখো উপনদী কোনো বদ্বীপ গঠনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো দেখো উপনদী থাকতে হবে। ঠিক আছে, মূল নদী ছাড়া ওই নদীর সঙ্গে শাখা নদী বলো কিংবা উপনদী বলো, এর সংখ্যা যতই বেশি থাকবে ততই পলির পরিমাণ বাড়বে এবং বদ্বীপ গঠনে সাহায্য করবে। এরপরে রয়েছে শান্ত সমুদ্র। দেখো অশান্ত সমুদ্র হলে কিন্তু চলবে না, সমুদ্র অবশ্যই শান্ত হতে হবে। নদীর মোহনা সংলগ্ন সমুদ্র যত শান্ত হবে, জোয়ার ভাটার প্রকোপ যতই কম হবে, ততই কিন্তু নদী গর্ভে পলি পলি বা পদার্থগুলো সহজেই সমুদ্র বক্ষে সঞ্চিত হতে পারবে, তবেই বদ্বীপ গড়ে উঠবে। দেখো এরপরে রয়েছে অগভীর সমুদ্র। দেখো গভীর সমুদ্র হলে কিন্তু সেখানে পলি জমতে পারবে না। অগভীর সমুদ্র হলে সেখানে কি হবে বলতো, সমুদ্রের তলদেশ যদি অগভীর হয় তাহলে নুড়ি, পলি, বালি, কাঁকড়, কাদা যাই বলো না কেন সেগুলো কিন্তু জমার সুযোগ পাবে এবং বদ্বীপ গড়ে উঠবে। এরপরে আমি রয়েছে দেখো স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ। তার মানে কি বলেছে, ধরো একটি নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে, একটি নদী প্রবাহিত হয়েছে এইদিকে, ঠিক আছে, এইদিকে নদী প্রবাহিত হয়েছে। তো এখানে এগুলো সমুদ্র। তো বায়ু তার বিপরীত দিক থেকে প্রবাহিত হতে হবে, মানে উল্টো দিক থেকে প্রবাহিত হতে হবে। জল এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, বায়ু উল্টো দিক থেকে প্রবাহিত হতে হবে। তাহলে কিন্তু কি হবে বলতো, মানে সমুদ্রে স্বল্প যে ঢেউ আসবে সেই ঢেউয়ে কিন্তু নুড়ি, পলি, বালি, বিশেষ করে বালি জমানোর সময় পাবে।
ঠিক আছে, সব থেকে বেটার হবে। এরপরে রয়েছে দেখো লবণের পরিমাণ। সমুদ্রের লবণের পরিমাণ যত বেশি হবে, পলিরাশির সঞ্চয়ের পরিমাণ তত বেশি হবে। এইভাবে দেখো রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র মহানদী, গোদাবরী, কৃষ্ণা প্রভৃতি নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে উঠেছে। আরেকটি ভিভিআই কোশ্চেন রয়েছে, তোমাদের দেখে নাও। রয়েছে নদীর পার্বত্য প্রবাহে গিরিখাত, ভি আকৃতি কিংবা কি বলা হচ্ছে ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কি? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, প্রায় প্রায় সেম। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি? সেম, প্রায় সেম। ট্রিপল স্টার। দেখো আমি এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য। আকৃতি দেখো, নদী উপত্যকার আকৃতি ইংরেজি আই অক্ষরের মতো, আর ভি এবং আই অক্ষরের মতো, আর হিমবাহের উপত্যকার আকৃতি তোমরা জানো ইউ অক্ষরের মতো। প্রক্রিয়া দেখো, নদীর জলের পরিমাণ ও নদী খাতের ঢালের উপর নির্ভর করে কিন্তু নদীর উপত্যকার প্রকৃতি নির্ধারিত হয়। নদীর ঢাল কি বলেছে? নদীর জলের পরিমাণ এবং নদীর ঢালের উপর কিন্তু এই নদীর উপত্যকা নির্ধারিত হয়। হিমখাতের বরফের দেখো, হিমখাতের বরফের পরিমাণ, ভূমির ঢাল, শিলার প্রকৃতির উপর কিন্তু হিমবাহ উপত্যকার আকৃতি নির্ভর করে। তার মানে বরফের পরিমাণ হতে হবে, ভূমির ঢাল হতে হবে, শিলার আকৃতি হতে হবে, এরপরে কিন্তু হিমবাহের উপত্যকার আকৃতি নির্ভর করে। এরপরে রয়েছে ঢাল। দেখো এই উপত্যকা, এই মানে নদী উপত্যকার ঢাল বিশেষ খাড়া হয় না, আর হিমবাহের উপত্যকার ঢাল খুবই খাড়া হয়। এরপরে আমি দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে দেখো ক্ষয়। এরপরে ক্ষয়ের মধ্যে রয়েছে, দেখে নিচ্ছি ক্ষয়ের মধ্যে রয়েছে, আমি বলে দিচ্ছি ক্ষয়ের মধ্যে তোমাদের রয়েছে পার্শ্ব ক্ষয় কিন্তু কম হবে, আর নিম্ন ক্ষয় কিন্তু বেশি হবে। ঠিক আছে, আর হিমবাহ উপত্যকার মধ্যে রয়েছে পার্শ্ব ক্ষয় কম হবে, নিম্ন ক্ষয় উভয় কিন্তু বেশি হবে। এটা কিন্তু উপত্যকা হিমবাহের মধ্যে। এরপরে রয়েছে তোমাদের দেখো বাঁক। এখানে বাঁক বলতে নদী উপত্যকায় অনেক বাঁক কিন্তু রয়েছে। তোমরা জানো নদী যখন প্রবাহিত হয় তখন আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, তার মানে নদীর উপত্যকার অসংখ্য বাঁক রয়েছে। আর হিমবাহ উপত্যকায় কি হয়েছে বলতো? তোমরা জানো হিমবাহ কিন্তু সোজা পথে কিন্তু প্রবাহিত হয়। বোঝা গেল? এরপরে রয়েছে তোমাদের অবস্থান বলতে গেলে আমি কি বলবো বলতো? তুষার ঢাকা অঞ্চল। দেখো তুষার ঢাকা অঞ্চল ছাড়া কিন্তু পৃথিবীর প্রায় সর্বত্রই নদী উপত্যকার বিস্তার লাভ করে। বোঝা গেল? এটি কিন্তু অবস্থান। এরপর তোমাদের রয়েছে দেখো, তোমাদের রয়েছে উপত্যকা হিমবাহ। দেখো সুউচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু কিংবা মেরু অঞ্চলের মধ্যে কিন্তু এই উপত্যকা হিমবাহ কিন্তু সীমাবদ্ধ থাকে। এরপরে রয়েছে তোমাদের দেখো জনবসতি তোমরা জানো। দেখো নদীর উপত্যকায় কিন্তু প্রচুর পরিমাণে জনবসতি গড়ে ওঠে, এটা আমরা স্বাভাবিক জানি। আর এরপরে রয়েছে দেখো হিমবাহ উপত্যকা। আর এই হিমবাহ উপত্যকায় কিন্তু কোনো জনবসতি গড়ে উঠতে পারে না। তার কারণ গড়ে উঠবে কি করে? প্রচুর পরিমাণে বরফ, ওই বরফে ওই ঠান্ডায় কোনো রকম কিন্তু জনবসতি গড়ে উঠতে পারে না। এরপরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের। এরপরের কোশ্চেন রয়েছে তোমাদের, এরপরে দেখো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি হলো দেখো দাগ নাম্বার 3 তে দেখো মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের দুটি শর্ত উল্লেখ করো। অথবা কোশ্চেনে তোমাদের ঘুরিয়ে দিতে পারে, কিরকম? উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? ঠিক আছে, এটি তোমাদের ব্যাখ্যা করতে বলতে পারে, তো কোশ্চেনটি এইভাবে ঘুরিয়েও দিতে পারে। তো আমি দেখে নিচ্ছি, দেখো মরু অঞ্চল, তোমরা জানো মরু অঞ্চলে কিন্তু কোনো গাছপালা নেই, মরু অঞ্চলে শুধু বায়ু প্রবাহিত হয়, মরু অঞ্চলে তাপমাত্রা বেশি। তো দেখো সেই সব জায়গায় বায়ুর কার্য তো প্রাধান্য সব থেকে বেশি হবেই। তোমরা যারা মরুভূমিতে গেছো, ধরো তোমরা থর মরুভূমিতে, আমাদের ভারতবর্ষে থর মরুভূমি রয়েছে রাজস্থানের। তো তোমরা যদি কেউ মরুভূমিতে গিয়ে থাকো তাহলে বুঝবে ওখানে কিন্তু কোনো গাছপালা নেই, কোনো নদ নদীর সংখ্যা খুবই কম। আবার ওখানে কিন্তু কোনো মানে কি বলবো, ওখানে শুধু মানে প্রচুর তাপমাত্রা, দিনে প্রচুর তাপ, আর রাতে কিন্তু প্রচুর ঠান্ডা। তো দেখো এই মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য কেন বেশি? পৃথিবীতে এত জায়গা থাকতে মরু অঞ্চলে এই বায়ুর কার্যের প্রাধান্য কেন বেশি? দেখো মরু অঞ্চলে দেখো পরিবেশে মানুষ প্রাকৃতিক পরিবেশে বায়ুর কার্যের প্রাধান্য লাভের প্রধান কারণগুলি হলো কি? দেখো নাম্বার 1-এ রয়েছে উষ্ণতার প্রসার। দেখো মরু অঞ্চলে দিন রাত্রির, তার মানে মরু অঞ্চলে দিন রাত্রির এবং বলা হয়েছে শীত গ্রীষ্মের মধ্যে একটা উষ্ণতার কিন্তু একটা ব্যাপক পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো দেখো আমি বলে দিচ্ছি, দিনে তাপমাত্রা ধরো 50 ডিগ্রি, রাত্রে তাপমাত্রা কত? রাত্রের তাপমাত্রা 3 ডিগ্রি। এই যে দিন এবং রাত্রে যে উষ্ণতার তাপমাত্রা যে প্রসার রয়েছে, এই প্রসার
অপসরের কারণে কিন্তু শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণায় বা পাথরের সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়। তো দেখো এইভাবে এগুলো এই জন্য মরু অঞ্চলে বায়ুর কার্য প্রাধান্য দেখা যায়। এরপরে আমি তোমাদের যাচ্ছি দুইয়ে বলা হয়েছে উদ্ভিদের স্বল্পতা। দেখো মরু অঞ্চলে আমরা জানি মরু অঞ্চলে গাছপালার পরিমাণ কম, একটু আগেই বলেছিলাম। তো সেই অনাবৃত থাকে, ফলে বায়ু বাধাহীনভাবে কিন্তু চলতে পারে, এর ফলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায়। এরপরে আমি রয়েছে দেখো তিনে রয়েছে বৃষ্টিপাতের অভাব। দেখো বৃষ্টিপাতের অভাব বলতে মরু অঞ্চলে আমরা জানি বৃষ্টিপাত হয় না বললেই চলে, সেই বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তাই তাই বালি স্তর সর্বদা আলগা শিথিল থাকে, এবং আর এই আলগা বালুরাশি এই আলগা মানে শিথিল মানে জানো বায়ু মানে বালুগুলো আলগা থাকে, সেই আলগা বালুগুলো কি করে বলো তো, উড়ে গিয়ে কি করে কোনো একটা জায়গায় গিয়ে জমা হলো, কিংবা ওই যে বায়ুর সঙ্গে বাহিত সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণাগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো পাথরে বা পাহাড়ে ধাক্কা খেয়ে কিন্তু সেগুলো কিন্তু সেই পাহাড়কেও কিন্তু ক্ষয় করে দেয়। ঠিক আছে, এছাড়াও তোমরা বলতে পারো মরু অঞ্চলে নদীর পরিমাণ কম, আর এই নদীর পরিমাণ কম থাকার জন্য কিন্তু মানে বায়ু কিন্তু নির্দ্বিধায় যেতে পারে, কোনো জলের দ্বারা কিন্তু কোনো আটকে থাকে না। তাই মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য আমরা জানি বেশি। এরপরে রয়েছে তোমাদের চারে বলা হয়েছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন। আমরা জানি, দেখো ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদী বলতে নর্মদা, তাপ্তি, মাহি, পেরিয়ার, ঠিক আছে, এরকম অসংখ্য নদী রয়েছে পশ্চিম বাহিনী, তবে পরিমাণ কম। পূর্ব বাহিনীর তুলনায় পশ্চিম বাহিনী নদীর পরিমাণ কম। তো এই পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এর পেছনে নিশ্চিত সায়েন্টিফিক লজিক রয়েছে। ঠিক আছে, তো দেখো ভারতবর্ষে যে পশ্চিম বাহিনী নদীগুলো রয়েছে সমস্ত নদীগুলো কিন্তু বঙ্গোপসাগরে নয়, কিন্তু পূর্ব বাহিনী নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে, আর পশ্চিম বাহিনী নদীগুলো আরব সাগরে পড়েছে। তো রয়েছে নর্মদা নদী, রয়েছে তাপ্তি। দেখো এই তাপ্তি কিন্তু একটি উল্লেখযোগ্য নদী রয়েছে। তো এই নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তার কারণ নাম্বার 1, স্বল্প দৈর্ঘ্যের নদী। দেখো নর্মদা এবং তাপ্তি এই নদীগুলোর দৈর্ঘ্য কিন্তু কম। পূর্ব বাহিনী নদী রয়েছে, যেমন আমরা বলতে পারি গঙ্গা নদী রয়েছে, তারপরে মহানদী রয়েছে, গোদাবরী রয়েছে, কৃষ্ণা নদী রয়েছে। এই নদীগুলোর যে দৈর্ঘ্য খুব বেশি। ঠিক আছে, তো আর পশ্চিমের নদীগুলোর নর্মদা, তাপ্তি, মাহি কিংবা পেরিয়ার এই ধরনের নদীগুলোর মোহনায় মানে নদীগুলোর দৈর্ঘ্য খুবই কম। তাই কম দৈর্ঘ্য থাকার জন্য তার দৈর্ঘ্যও কম, প্রস্থও কম। এই কম হওয়ার জন্য নদীতে কিন্তু পলির পরিমাণ খুবই কম। তাই নর্মদা এবং তাপ্তি নদী তুলনামূলক দৈর্ঘ্য বড় হলেও দেখো কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এখানে কিন্তু পলি বহন করতে পারে না। ঠিক আছে, তার মানে বোঝা গেল যে দৈর্ঘ্য কিন্তু নর্মদা, তাপ্তি নদীর দৈর্ঘ্য মোটামুটি বেশি হলেও কিন্তু ওই কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই শিলা ক্ষয় করতে পারে না। নুড়ি, পলি, বালি সেগুলো কিন্তু বহন করে নিয়ে যেতে পারে না। তাই নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এরপর আমরা দেখে নিচ্ছি বিয়ে উপনদীর সংখ্যা। দেখো উপনদীর সংখ্যা বলতে আমরা বলবো, দেখো পশ্চিম বাহিনীর যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর উপনদীর সংখ্যা কম, এবং সেখানে ছোট ছোট যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর কিন্তু জল এবং পলির পরিমাণ কম। তাই এই নদীগুলোর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের সিতে রয়েছে স্রোতের তীব্রতা। দেখো নদীগুলো পশ্চিম বাহিনীর যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো কিন্তু স্রোতের তীব্রতা খুবই বেশি, মানে ওর জলের কারেন্ট খুবই বেশি, ঢাল কিন্তু খুবই খাড়া। তাই খরস্রোতা হওয়ার জন্য এই নদীর যেই মোহনায় বা দূরে নিয়ে গিয়ে যে মোহনায় গিয়ে যে পলি জমা করবে সেই জমা করার মতো কোনো অবকাশ নেই, তার কারণ নদীগুলো খুব খরস্রোতা এবং খাড়া। এরপরে রয়েছে সমুদ্র তরঙ্গ। 5 মিনিট পরে বল, 5 মিনিট পরে বল। এরপরে রয়েছে সমুদ্র তরঙ্গ। দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখায় গতিবেগ তীব্র হয়। উপকূলীয় অঞ্চলে সমুদ্র তরঙ্গের গতিবেগ তীব্র এবং এর ফলে সঞ্চারধর্মী বজায় থাকে না। তার মানে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা জানো পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে নর্মদা, তাপ্তি, সেটা আরব সাগরে পড়েছে। তো সেই আরব সাগরের নদীর জলের গতিবেগ বেশি, আবার সেখানে কিন্তু
ঢেউয়ের পরিমাণও বেশি। ঢেউ এবং জলের গতি, জলের কারেন্ট, স্রোত, তীব্রতা বেশি থাকার জন্য নদীর মোহনায় কোনো পলি জমতে পারে না। এরপরে ক্ষয়ের মাত্রা দেখো, নর্মদা তাপ্তি দুটি নদী কিন্তু আগ্নেয় আগ্নেয় এবং রূপান্তরিত শিলায় গঠিত সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। ক্ষয় কাজ তেমন কিন্তু করতে পারে না, তাই নদীগুলো ক্ষয়জাত পলি বালির পরিমাণ কম হয়। ঠিক আছে, এরকম রয়েছে গভীরতা রয়েছে। গভীরতা দেখো, পশ্চিম বাহিনী নদীগুলো নর্মদা তাপ্তি নদীর মোহনায় কিন্তু নদীগুলোর গভীরতা খুব বেশি। এই কারণগুলো রয়েছে। এছাড়া রয়েছে খাড়া ঢাল, খাড়া ঢাল রয়েছে, কঠিন শিলা রয়েছে, যেগুলো বললাম। এই উপরোক্ত কারণগুলোর জন্য কিন্তু কি হয়েছে বলতো, পশ্চিমবাহী নদীগুলোর কিন্তু মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এক্সাম্পল নর্মদা তাপ্তি। এরপরে আরেকটি লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের, দেখো রসে মতানে। রসে মাতানের মধ্যে রয়েছে দেখো রসে মাতান এবং ড্রামলিন। এই রসে মাতানে ড্রামলিন দুটোই কিন্তু হিমবাহের কার্যের ফলে গঠিত হয়। একটি ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, আরেকটি সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। দেখো রসে মাতানে বা রসে মতানে, দেখো এই রসে মতানে বা রসে মাতানে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট দীর্ঘায়িত উল্টানো নৌকো বা চামচ আকৃতির বিশিষ্ট ভূমিরূপকে কিন্তু ড্রামলিন বলে। এই যে ড্রামলিন, শেষেরটা বলছি। এরপরে রয়েছে দেখো পার্বত্য অঞ্চলে, মানে উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্যে অনেক সময় কোনো কঠিন শিলা থাকলে কি হয় বলতো, কঠিন শিলা থাকলে সেখানে হিমবাহের প্রবাহের দিকটা মসৃণ হয় এবং তার বিপরীত দিকটা অমসৃণ হয়। সেই ধরনের ভূমিভাগকে কিন্তু রসে মাতানে বলা হয়। এরকম ধরো রসের মাতানেটা এরকম। ঠিক আছে, ধরো এই দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এই দিকটা মসৃণ, আর তার বিপরীত দিকটা অমসৃণ। এই দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে রসে মাতানের ক্ষেত্রে। এরপরে উৎপত্তি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন উৎপত্তি হয়, আর হিমবাহের ক্ষয় কার্যের ফলে রসে মাতান উৎপত্তি হয়। তোমরা এই কোশ্চেনটি জানো, খুব সোজা আছে। এরপরে রয়েছে দেখো ড্রামলিন সাধারণত পর্বতের পাদদেশে দেখা যায়, আর রসে মাতানে সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। আকৃতি, আকৃতি বলা হয়েছে উল্টানো নৌকো বা ডিম ভর্তি ঝুড়ি বা চামচের মতো দেখা, এরকম এরকম দেখা যায় দেখো কি ড্রামলিন। ঠিক আছে, এরকম ড্রামলিন দেখা যায়। বোঝা গেল? তো বুঝতেই পারছো ড্রামলিন এরকম। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 গঠন। ড্রামলিন, ড্রামলিন শিলাখণ্ড, নুড়ি, কাকর, বালি, পলি সঞ্চিত হয়ে কিন্তু এই ধরনের ড্রামলিন গঠিত হয়। আর রয়েছে রসে মতানে কঠিন শিলা শিলাস্তর দ্বারা কিন্তু এই তোমার রসে মতানে গঠিত হয়। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ড্রামলিন হিমবাহের প্রবাহের দিকটা অমসৃণ থাকে ড্রামলিনের ক্ষেত্রে, আর বিপরীত দিকটা মসৃণ। আর ঠিক দেখো, আর রসে মাতানের ক্ষেত্রে পুরো উল্টোটা। এরপরে রয়েছে উচ্চতা। দেখো উচ্চতার ক্ষেত্রে আমি যদি বলতে যাই, তাহলে কিন্তু দেখো এখানে ড্রামলিনের উচ্চতা কিন্তু 15 থেকে 20 মিটার পর্যন্ত হয়। আর উচ্চতা আর রসে মতানের ক্ষেত্রে 30 থেকে 50 মিটার পর্যন্ত হয়। এর ক্ষেত্রে একটু বেশি, মানে ডবল বলতে পারো। এরপরে রয়েছে দেখো উদাহরণ, উত্তর আমেরিকার উত্তরাঞ্চল, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের প্রচুর পরিমাণে ড্রামলিন দেখা যায়। কাশ্মীর উপত্যকায় ঝিলামের উপনদী রয়েছে দেখো, আমরা জানি লিডার। এই লিডার যে উপনদী রয়েছে, সেই উপনদীর এই ধরনের ভূমিরূপ কিন্তু দেখা যায়। তার মানে বোঝা গেল। এরপর তোমাদের রয়েছে দেখো অনুদৈর্ঘ্য এবং বারখান বালির মধ্যে পার্থক্য, একটি আলাদা একটি এক্সট্রা কোশ্চেন দিয়েছি। অবশ্যই তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও, এই পিডিএফ পেতে গেলে কিন্তু দেখো তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, একদম কান খুলে শুনে নাও। এই পিডিএফ পেতে গেলে তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু দেখো 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। বোঝা গেল? তবে পিডিএফ পেয়ে যাবে, সম্পূর্ণ পিডিএফ, শর্ট কোশ্চেন থেকে শুরু করে ম্যাপ পয়েন্টিং 2 নম্বর 3 নম্বর 5 নম্বর টোটালটাই পেয়ে যাবে পিডিএফ এর মাধ্যমে। তবে পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু 145 কিন্তু তোমাদের পে করতে হবে, তাহলে আর কোনো তোমাদের বইয়ের দরকার নেই। হ্যাঁ, এই সাজেশন হলো একদম রিসার্চ করা, গবেষণা অনুসারে দীর্ঘ প্রতীক্ষার ফল হলো ভূগোল মাধ্যমিক সাজেশন 2024। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।